এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরেজমিনে ইনভেস্টিগেটেড নয়। আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? শাকিল আহমেদ। বয়স কত? আর বছর 23 বছর চলে। 23 বছর। ওকে। জন্ম জেলা কোথায়? নেত্রকোনা জেলা। ওকে, সো শাকিল ভাই শুরু করেন, আপনি যেখান থেকে বলতে চান, যেভাবে বলতে চান শুনি আমি। ছোট থেকেই চাকরি করি। ছোট মানে কত ছোট? আমার ওই সময় 12 সালের পর। আপনার বয়স কত? আমার বছর এখন 23 বছর। না, ওই সময়টাতে আপনি বলছেন ছোট থেকে চাকরি করেন, কত ছোট? ওই সময় 14-15 বছরের মতো আর কি আমার। কেন চাকরিতে গেলেন? চাকরিতে গেছি, আমাদের গ্রামে পোলাপান এরকম হয়ে, আমাদের বয়সের পোলাপান অনেকেই চাকরি করে। আমাদের গ্রামে একটু লেখাপড়ার এটা কম ছিল। আপনার বাবা কি করতো এই সময়? কৃষি কাজ করে বাবা। কয় ভাই বোন ছিলেন? আমরা এক ভাই এক বোন। তো এই সময়টাতে আপনার এতে যাওয়ার কি কোনো খুব দরকার ছিল? দরকার ছিল স্যার, আমরা কিছু ঋণগ্রস্ত ছিলাম, তো এই জন্য দরকার ছিল। আর কিছুটা হচ্ছে আমাদের এলাকার পোলাপান সব যখন যাইতেছে ওই ধারাবাহিকতা বজায় রেখে আর কি আমি আইসা পড়লাম। আসার পর একটা চাকরিতে ঢুকলাম। বেতন দিছে যে আমারে 500 টাকা। প্রথমে বেতন দেয় নাই 15 দিন, শুধু উনি করছে, খাওয়াইছে। তো এরপরে 500 টাকা বেতন ধরছে। বেতন ধরার পরে কাজ করতেছি তো এরকম 1 বছরের মতো কাজ করছি। কইরা হঠাৎ কইরা ওই আরেকজন উস্তাদের সাথে আর কি ঝগড়া কইরা আমি চলে যাই আর কি এখান থেকে। আচ্ছা। আর আমার যিনি ছিল মহাজন ছিল, উনি ওই সময় চিল্লাইছিল তাবলিকে। আচ্ছা, কিসের কাজ ছিল এটা? এটা সুতার টিউবের। সুতার টিউব বলতে? সুতার টিউব বলতে 2 টাকা দামের 5 টাকা দামের যে সুতাগুলো আছে, এটার ভিতরে যে রোলটা থাকে, এই টিউবটা এখানে তৈরি করা হতো। ওকে। তো আমি এটা তৈরি করতাম। পরে উনি চিল্লায় চলে গেলেন। যাওয়ার পরে আমি ঝগড়া লাগিয়া একজনের সাথে, ওই সময় ছোট ছিলাম, বুঝি না আসলে তেমন কোনো ব্যাপারই ছিল না, তো একটু রাগ ছিল বেশি, তো চলে গেলাম আর কি। তো ওই সময় বাবা মা তাকে হচ্ছে আপনার কাশপুর, আর আমি তাকে হচ্ছে সাইনবোর্ড। বাবা মা আইসা পড়ছে তখন ঢাকা। আমি আসার কিছুদিন পরে বাবা মা আইসা পড়ছে। তো এখানে গিয়ে আবার কাশপুর একটা কোম্পানিতে চাকরি করলাম, টেক্সটাইল মিল। ওইখানে আমি চাকরি করলাম 6 মাসের পর্যন্ত। তখন আমার মাথায় ছিল যে আমি যেই কাজটা আগে করতাম সুতার টিউবের, এই কাজের উন্নত মানের কোনো কাজ শিখবো যেটা আমার ভবিষ্যতে কাজে দিবে। ওকে। তো আমি ওইখানে গেলে ভালো একটা কাজ পাইছি, মেকানিক্যাল, ফিনিশিং মেকানিক্যাল এইখানে। তো ওনারা এখানে 20-25 জন ছিল, সবার মধ্যে আমি ছোট ছিলাম আগে। তো আমার খুব আদর করতো, কাজ কাম করতেছি। করার পরে হঠাৎ করে বাবা এখানে থাকবো না, মা একটু অসুস্থ, গ্রামে চলে যাবে। তো ওনারা চলে গেলে আমি আরও কিছুদিন কাজ করলাম, আরও 3 মাসের মতো কাজ করছি। করার পরে ওই যে আগে যেখান থেকে চাকরি ছেড়ে আসছিলাম আর কি, ওইখান থেকে আবার কল দিছে মহাজনে, আমার চাচতো বাইরে, ওনারে কল দিছে যে তোরা 2 জন আইসা পর, বেতন বাড়ায় দেবো, 2,500 টাকা বেতন দেবো। প্রথমে 2400 কইছে, পরে 2,500 টাকা কইছে। কানাদানা উনার এবং টাকা উনার, 2400 টাকা বেতন দেবো। আচ্ছা। পরে আমি চিন্তা করলাম এইখানে বেতন পাই কম, 3,000 টাকার মতো পাই। তো 3,000 টাকা তো 1500 টাকা কানাদ দিতাম, আমার টাকা ফ্রি ছিল। তো আর 1500 টাকা, তো এইখানে 2,500 টাকা। তো আবার ওইটা চিন্তা করে আবার এইখানে এসে পড়লাম যে হয়তো এখানে 1,000 টাকা বেশি হবে এবং কাজটা শিখলে পরে আস্তে আস্তে বাড়বো। তো দ্বিতীয়বার ওনার এখানে আবার আসলাম। আচ্ছা। আইসা কাজ স্টার্ট করলাম, আস্তে আস্তে কাজ শুরু করলাম। উনি তাবলিগে চলে যায় কি মাঝে মাঝে আমাদেরকে রেখে। তা আমরা কাজ করতেছি এবং পার্টিদের সাথে বিভিন্ন সময় কথা বলি। আমি কথা বলতাম, যদিও আমি ছোট ছিলাম, তো পার্টিদের সাথে কথা বলতাম এবং ওনার যে ক্যাশ মেমো ছিল, এই মেমোগুলাতে আমি মাল লেখা দিতাম, পার্টিদের নাম্বার লিখতাম আর কি। তো সবগুলো আমি করতেছি। তো উনি চলে যায় মাঝে মাঝে 40 দিনের জন্য, আবার 3 চিল্লা 4 মাসের জন্য। তো এদিকে আস্তে আস্তে পার্টিদের সাথে কথা হয়, মালটাল নিতেছে, এরকম করার পরে বেতন বাড়ে না ওই রকম। এখন বেতন বাড়তেছে না। এখন আবার কেউ কেউ বলতেছে যে এই কাজ কইরা কি করবা, ভবিষ্যতে তো কিছু হবে না, কিছু করতে পারবা না। তো এখন আবার চিন্তা করতেছি কি করা যায়। পরে আমার একজন পরিচিত লোক ছিল, আপনার জালির ফ্যাক্টরি আসছিল, মেশিনের যে ধান ভাঙ্গে না,
ওই জালিগুলার ফ্যাক্টরি ছিল। তো ওইখানে গিয়ে দেখলাম যে অনেক মেশিনপত্র অনেক কিছু দেখলাম। তো দেখে ভাবলাম যে এই কাজটা কঠিন, এটা শিখলে হয়তো জীবনের একটা মূল্য হবে। তো আমি এখান থেকে আবার ওনাকে সময় দিলাম যে ভাই আমি তো কাজ করব না, 1 মাসের বেশি সময় দিলাম। দেওয়ার পরে চলে গেলাম ওইখানে, গিয়ে কাজ করলাম 6 মাস। 6 মাসের পরে ওইখানে আমি সব কিছু 6 মাসে বুঝতে পারছি যে আসলে কাজটা কি, কতটুকু পারলে কি হবে। পরে ওইখানে জানলাম যে সর্বোচ্চ বেতন পড়ে ওইটাতে 12-13 হাজার টাকা। 8টা-5টা ডিউটি, মাঝে মাঝে ওভার টাইম হয়। তো এখন 12-13 হাজার টাকা যে বেতন পড়বো, আমার কাজ শিখতে হবে। এটা কিন্তু সর্বোচ্চ বেতন ভাই, ঠিক আছে? তো কাজটা শিখতে হবে। এখন কাজ তো আমি মেশিনে বসতে চাই, কিন্তু ওরা বসায় না। মেশিনটাও একটু কঠিন মেশিন, বসাইলে একটু সমস্যা হয়, জন্য বসায় না। আমারে না, শুধু অন্য কাউরে বসাইতে চায় না। তো অনেক চেষ্টা করলাম, এমনি তো অভিজ্ঞতাও ভালো ছিল, আমি সব মেশিনের কাজ কাম পারি, মোটামুটি একটা অভিজ্ঞতা আছে। তারপরে ওনারা বসায় না। তো হঠাৎ করে ওই আপনার বাবুবাজারে ওইখান থেকে কল দিল, জিন্দাবাহার বাবুবাজার, ওইখান থেকে একজনের সাথে যোগাযোগ হইলো। উনি বলতেছে যে আমার এখানে আইসা পড়েন, আপনি কাটিং করবেন। তো কাটিং করলে আমার 12-14-15 হাজার টাকা বেতন পড়বো। তো এইখানে বলতেছে একই। পরে আমি ওইখান থেকে চাকরিটা চাললাম। ওইখানে দেখতেছি সব কিছু যে এটা শিখলেও কাজ হবে না। আমি যদি একবারে পণ্ডিত হই তাইলে আমার বেতন 12-14 হাজার টাকা হইব। তো কাজ যেহেতু হবে না, এখন আমার বেতন ওই সময় 6 হাজার টাকা বেতন ছিল। তো 6 হাজার থেকে 12-14 হাজার টাকা বেতনের অফার পাইলাম। তো আমি এইখানে আইসা বললাম বাবুবাজারে। আসার পরে ওইখানে কিছুদিন কাজ করলাম, আপনার 4 মাসের মতো ভাই। 4 মাস কাজ করার পরে চলতেছে কাজ, কন্টিনিউ চলতেছে। তারপরে ওই মালিক, আগের যেই মালিক তাবলিগে চলে যাইতো, শহীদুল্লাহ ভাই, উনি আবার করলো আমারে, এই কেমনে কেমনে জানি ওনার সাথে যোগাযোগ হইলো। আমার বাসা ওইখানেই ছিল, বাবা মা তখন আবার ঢাকাতে আসছে আর কি, বুঝছেন? তখন আমি ওইখানে যাইলে দেয়া সাক্ষাৎ হয়, ওনার কারখানায় যাইতাম। পরে কিভাবে একটা অফার দিল, বললো যে আমার এখানে চইলা। আর আমারও ভালো লাগতেছে না, ওই এলাকাটা যেহেতু পরিচিত। পরে বলতেছে প্রোডাকশনে মাল কাটবি, আমি যা করতে পারি তাই টাকা। পরে ওনার এখানে গিয়া কাজ শুরু করছি, অনেকদিন কাজ করলাম। করার পরে আস্তে আস্তে মাথায় যে একটা বুদ্ধি আসলো যে আমি এই একটা ফ্যাক্টরি করব। তো মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে ভয় পাই যে পারবো কি না। আবার আমার আব্বু ছিল, উনি সাপোর্ট দিত পুরাপুরি। আচ্ছা, উনি কখনোই চাইতো না যে আমি কাজ করি, যে কোনো একটা ব্যবসা করি, এটাই চাইতো। এবং আমার ওই চাচা আছে, মেজো কাকা আছে, উনিও বলে, বড় কাকাও বলতো, আমার আব্বাও, ওনারা বলতো যে একটা পোলা ব্যবসা করতো, ব্যবসার প্রতি তাদের খুব আগ্রহ। তো কাজ এমনি করলাম, করার পরে সব পার্টির নাম্বার আমার কাছে আছে। তো মাঝখানে আবার আমি চাকরি ছাড়তে চাইছিলাম, পরে উনি আমার একটা গল্প শোনাইছিল, আমি চাকরিটা করতেই চাইছিলাম না। ছোট্ট করে গল্পটা যদি বলি, উনি বলছিল যে নবপুরে একটা ছেলে দোকানে চাকরি করে। তো চাকরি করতে করতে সবার সাথে যখন পরিচয় হয়েছে, সবার নাম্বারগুলা ওনার কাছে আছে। তো নাম্বারগুলা তাকাতে আপনার সবার সাথে যেহেতু পরিচয় আছে, তো ওই ছেলেটা হঠাৎ করে চাকরি চাইরে একটা ব্যবসা শুরু করছে। শুরু করে সে টাকা পয়সা কামাইছে। এটা আমার মালিকে বলতেছে, আমার বুঝাইতেছে যে তুই যাইস না গিয়া তুই যদি সবার নাম্বার সংগ্রহ করতে পারোস বা সবার সাথে চলাফেরা করস, বুঝোস, তাইলে তো তুই ব্যবসা করতে পারবি। আমার এটা বুঝাইছে এবং এইটাই আমার মাথায় ঢুকছে যে আমিও নাম্বারগুলো সংগ্রহ করব এবং আমিও ব্যবসা শুরু করব। উনি আমার বুঝাইছে। আচ্ছা, যদিও পরে এটার দ্বারা ওনার কিছু ক্ষতি হয়েছে, আমি এটা মানি, এখনো আমি বিশ্বাস করি। আমি তখন বুঝতাম না এতটা। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা জীবন গল্পগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প।
জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর। তো না বুঝছি আমি নাম্বার সংগ্রহ করলাম, সব পার্টিদের সাথে কথাবার্তা বলছি। বলার পরে সবাই আশ্বাস দিছে যে আপনি ব্যবসা শুরু করেন, মাল আমাদেরকে দেন, সমস্যা নাই। তো আমি চাকরিতে থাকা অবস্থায় একটা মেশিন অর্ডার দিলাম কামরাঙ্গীচর, ঢাকা, আরেকজনের মাধ্যমে। আমি ওই সময়ও কাজ করতেছি। তো আমি বিকাশে টাকা পাঠাই দিই ওনারে প্রথমে অ্যাডভান্স। এই মেশিন বানাইতে লাগে হইলো ওই সময় 32,000 টাকা, আমি 16,500 টাকা পাঠাই। হ্যাঁ, 17,000 টাকা পাঠাই, 1,000 টাকা দিই যে লোকে আমার মেশিনটা অর্ডার করে গিয়েছে। ওই কাজ বন্ধ করে মেশিনটা দেখা হয়ে গেছে। তো পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, 1,000 টাকা তুমি নিয়ে যাও, আর 16,000 টাকা ওই মেশিনের ওয়াশকোবলারে দিয়ে দাও। তো মেশিন অর্ডার করলাম, করার পরে 10-12 দিন পরে মেশিন রেডি হইলো। আমার সময় ওইখানে চাকরির চাইরা দিমু যে 1 মাস সময় দিছিলাম ওনারে, যে 1 মাস পরে আমি চাকরি করব না। তখনও উনি জানে না যে আমি ব্যবসা শুরু করব। আচ্ছা। তো আমি এই সুযোগে করলাম, আপনার এই বাসা নিলাম একটা, 10,000 টাকা ভাড়া, তারপরে 2টা পোলাপান ভাও করছি কারিগর, আর তারপরে মেশিনগুলো আনলাম। আনার পরে সবগুলা বসাইলাম। বসানোর পরে আমার ওইখানে চাকরির সময় শেষ হয়ে আইছে, আর একদিন আছে। তো একদিন পরে আমি কাজকাম কইরা ওনার কাছে যাই, যে হিসাব কইরা কাগজটা নিয়ে যাই। আমি হিসাব করতাম সবগুলা, ওই বিস্তারিত সবার হিসাবগুলাই আমি করতাম। তো আমি ওইখানে ওনার কাছে অনুমানিক 7 অথবা 7,500 টাকার মতো পাই তখন। তো উনি বলতেছে যে টাকা নাই। আমি বলতেছি এটা কোনো কথা বললেন, 1 মাস আগে বইলা রাখছি টাকা নাই, কোনো টাকা নাই। তো আমি বলছি ঠিক আছে, নাই তো 1,000 টাকা দেন। তো পরে 1,000 টাকা দিছে। দেওয়ার পরে আমি ওই দিন চাকরি চাইরা সেলুন দোকানে গিয়া চুল কাটলাম, সে পইলাম। ওই এখন আমার তো পার্টি ধরতে হইব, কিছু পার্টির সাথে কথা বলছি, ওই পার্টিগুলো ওনার কাছ থেকে মাল নেয়। তো আমি যদি সব মাল দিই তাইলে ওনার সাথে একটা ঝগড়া হইব। আমরা একই এলাকার মানুষ, এক জায়গায় থাকি। তখন আমি চিটাংয়ের কিছু পার্টির নাম্বার সংগ্রহ করছিলাম আগেই। ওই পার্টিগুলাকে আমার মহাজন আবার মাল দেয় না। পরে কাজ 8টা বাজে শেষ কইরা 10টা বাজে শেভ কইরা আর চুল কাটিং কইরা গেলাম বাসায়, গিয়ে খাওয়া দাওয়া কইরা সাইনবোর্ড থেকে গাড়িতে উঠলাম যাত্রাবাড়ি, সায়দাবাজার আসবো চট্টগ্রামের গাড়িতে উঠতে। তখন ওই রাস্তায় আবার জ্যাম পইরা গেছে ভাই ওই দিন। তো একবারে 12টা বাজে গেছে, 12টা বাজে লাস্ট একটা গাড়ি পাইছি শ্যামলী। তো শ্যামলী গাড়ি দিয়া আমি ওইখানে একজনের সাথে কন্ট্যাক্ট করছিলাম বুধবারে, যে আমি আপনাদের এখানে আসতে পারি। কিন্তু ওই দিন বৃহস্পতিবারে রাত্রে গাড়িতে উঠছি, যে আমি আর ওনারে কল দিই নাই ভাই যে আমি আসতেছি। উনি বলছে যে মামা আসেন, আমি মামা বলি, তো বলছে আচ্ছা ঠিক আছে আসেন। তো বৃহস্পতিবারে না বললা গাড়িতে উঠলাম। পরে কদম তুলে আমার নামায় দিছে চিটাঙে। তো এখানে রাত্রে 4টা বাজে, 4টারও কম বাজে। তো এখন তো ওই পার্টির আমি কল দিতে পারি না। 1 নাম্বার হচ্ছে আমি নতুন ব্যবসা শুরু করতেছি, দ্বিতীয় হচ্ছে ওনার সাথে আমার ওই রকম কোনো নাই, শুধু ফোনে একদিন কথা হচ্ছে আর কি। তো আমি ওইখানে করলাম, ওই কদমতলি থেকে নিউ মার্কেট আসলাম। 20 টাকা রিক্সা ভাড়া নিছে, 20-25 টাকার মতো। আইসা আমি দাঁড়ায় থাকলাম, 4 ঘন্টার মতো অপেক্ষা করছি ভাই ওনার জন্য। আমি একবার ফোন দিতে মোবাইলটা নেই হাতে, আবার বয়ে ফোন দেই না, যে উনি তো একটা মাইন্ড করবো, রাগ করবো। আমার এটা আবার আছে মাথায় যে আমি নতুন পার্টি, উনি যদি রাগ করে তাইলে তো সব শেষ। চিটাঙে আর কাউরেই চিনি না। গেলের এখানে ফোন দিই, আমি একবার ফোনটা নেই আবার কাইটটা দিই। পর 8টা বাজে ওনারা মিস কল দিছি, পুরাপুরি কলটা দিতে পারি নাই, অর্ধেক কল হইলে ফোনটা কাইটা দিছি, যে উনি কি না কি মনে করে 8টা বাজে শুক্রবার। পরে ফোন দেওয়ার পরে উনি বলতে করছে, রিসিভ করছে 8টার পরে, 8:30টার দিকে। আমি বলছি মামা আমি তো আসছিলাম চিটাঙে। মামা কবে আসছেন? আমি বলছি যে রাত্রে 4টা বাজে নামছি, আপনার জন্য অপেক্ষা করতেছি। পরে বলতেছে যে মামা আমি তো আজকে আইসা পড়ছি বাড়িতে, ওনার ফ্যাক্টরি থেকে ওনার বাড়িতে সপ্তাহে 1 দিন যাইতো, তো আমি তো বাড়িতে আইসা পড়ছি। তা আমি বলতেছি মামা আমি তো আপনার কাছে আসছিলাম, আর তো কোনো পার্টির নাম্বার নাই, ও তো আর কাউরে চিনিও না। তো চিটাঙে মামার বাসা আছে ঠিকই, কিন্তু তাদের সাথে আমাদের এত কথাবার্তা হয় না বা জানেও না। পরে উনি বলতেছে আমার সাথে দেখা করলে শনিবারে সকাল 10টায় দেখা করতে হবে, আর আমার ম্যানেজার আছে, যদি ফ্যাক্টরি দেখতে চান দেখেন। পরে ম্যানেজারকে আমার নাম্বারটা উনি দিয়া দিছে। পরে ম্যানেজারে যোগাযোগ কইরা ওনার এখানে গেছি, গ্যাস স্যাম্পল টেম্পল দেখলাম, মাল দেখলাম, সব কিছু
দেখে এখন ওনার ম্যানেজারের সাথে তো কথা বলা যাবে না, মহাজন আসলে কথা বলতে হবে। পরে ওই মামারে কল দিছি, মামার এখানে গেলাম বাসায়, তাই শনিবারে আবার আসলাম ওনার এখানে, অনেকটা দূরে। আইসা ওনার সাথে সব রেট কমপ্লিট হইলো, মাল কোনটা কি সব কিছু ওকে হয়েছে। ওকে হওয়ার পরে আমি যখন আইসা পড়বো তখন ওনারে বলতেছি যে মামা আমার জন্য দোয়া করেন, আমি নতুন শুরু করছি, হ্যাঁ আপনার মালটাই প্রথম অর্ডার নিছি। এখন এই যে প্রথম অর্ডার নিছি ওনার মালটা, এটা শুই না উনি আমাকে বলতেছে মামা আমার মাল দেওয়া আপনার দরকার নাই, আপনি প্রথম অবস্থায় দিতেছেন, মাল ছোটো বড় হয়ে যাইব, পাতলা মোটা হয়তো কোয়ালিটি হবে না। তো আমি এই কষ্ট করে গেলাম সব কিছুর পরে উনি বলতেছে যে আমার মাল দেওয়ার দরকার নাই, আপনি অন্য জায়গা শুরু করেন, শুরু করে পরে আমারে দিয়েন। আচ্ছা, পরে আমি কইলাম যে মামা এখানে তো আমি আর কাউরি চিনিও না, আসলে আপনার ভরসায় শুরু করছি, তো চিটাঙে আর কাউরি চিনি না। পরে উনি বলতেছে করেন আপনি কয়েকটা পার্টির নাম্বার লেখেন, ওই এলাকা আবার অনেকগুলা সুতার ফ্যাক্টরি আছে। তো পরে আমি কাগজে লেখলাম, উনি কয়েকটা নাম্বার দিল আমাকে, অনেকগুলা কোম্পানির নাম্বার দিছে, 5-7টা কোম্পানি। তো পরে সবাইকে কল দিলাম, দেওয়ার পরে এক একজন এক এক ঠিকানা দিতেছে, আপনি এখানে আসেন আমরা আছি। তো আমি এক একজনের কাছে গেলাম, পরে যাইতে যাইতে একজন আরেকজনের নাম্বার দেয়, পরে দেখলাম যে এই একই এলাকার ভিতরে অনেকগুলা ফ্যাক্টরি। তো সবার সাথে সাক্ষাৎ করলাম, 2-1 বাদ দিয়া, 2-1 সাথে তো সাক্ষাৎ করতে পারি নাই, অন্য সবার সাথে করলাম। করার পরে একটা কোম্পানি আছে বেলচা কোম্পানি, ওনার কোম্পানিতে গেলাম, যাওয়ার পরে উনি আমার স্যাম্পল দেখাইলো, রেটের কথা জিগাইলো, পরে বলতেছে মাল লাগলে আমি কল দেবো আপনাকে। তো কোনো রকম অর্ডার শুধু একটা পাইছিলাম, ওনার এখান থেকে একটা অর্ডার পাইছি, আর কেউ অর্ডার দেয় নাই, সবাই বলছে মাল লাগলে কল দিবে। পরে আয়সা বললাম, আয়সা আমি অন্য পার্টির মাল বানানো শুরু করলাম। ওই আমার এই উস্তাদের মালিকের যে একটা পার্টি আছে, ওনার কিছু মাল বানানো শুরু করলাম। উনি জানে না, না জানলেও উনি কিছু জানে কিছু জানে না, তো বানানো শুরু করলাম, মাল দিলাম ওনারে। আরেকজন নরসিংদী একটা পার্টি আছে, ওনারে কিছু মাল দিছি। দেওয়ার পরে বেলচা কোম্পানি চিটাঙের উনি যে আমার নাম্বার রাখছিল, ওই লোকের কাছ থেকে আবার আরেক লোকের নাম্বার নিয়ে গেছে। এই যেই লোকে নিছে উনি হইলো সুতা লাচ্ছিগুলা বিক্রি করে, উনি সুতা পেঁচায়ও না, আর অন্য আর নলকির ব্যবসাও করে না, সুতার টিউবের। পরে ওই লোকের নাম্বার নিয়ে গেছে, বলতেছে যে অমুক নামে একজন লোক আইছিল ঢাকা থেকে, নতুন ব্যবসা শুরু করছে, তো বলতেছে নাম্বারটা আমারে দেন, আমি পার্টনারে করব। ওই চিটাঙের একজন লোক। তো ওই লোকে নাম্বারটা নেওয়ার পরে আমার কল দিছে, কল দিলে আমি কলটারে তেমন গুরুত্বপূর্ণ মনে করি নাই। ফোন দিয়ে বলতেছে ভাই আপনার সাথে কিছু কথা ছিল, তখন আমি একটা কাজে ছিলাম। আমি বলছি ঠিক আছে ভাই, আপনি পরে কল দিয়েন, আমি এখন বিজি আছি। পরে রাতের বেলা আবার ফোন দিছে, দেওয়ার পরে আমি রিসিভ করলাম, ওরা কথা বলতেছি। পরে আমার বলতেছে ভাই আমি আপনার সাথে ব্যবসাটা করতে চাই পার্টনারে, আপনি যদি চিটাঙে আসেন, অনেকগুলা ফ্যাক্টরি আছে, আপনি চিটাঙে আসেন, আমি আপনার সাথে ব্যবসা করব। পরে আমি বললাম যে ভাই আমি তো পার্টনারে ব্যবসা করব না, আর আপনি যদি এই ব্যবসাটা করতে চান তাইলে আমি আপনাকে শিখাই দিতে পারি, অথবা আপনাকে হেল্প যদি লাগে আমি করব, যতটুকু সহযোগিতা লাগে আমি করব। পরে উনি বলতেছে না সহযোগিতা না, আপনি আমার সাথে ব্যবসা করেন, আপনার যা টাকা পয়সা লাগে আমি দিমু। আর আমি এই ব্যবসাটা শুরু করছিলাম আগে একবার, কিন্তু লোকজনের জন্য বা আমার অভিজ্ঞতা নাই জন্য এই জন্য পারি নাই। পরে উনি আমাকে বললো যে আপনি আইসা পড়েন এইখানে চিটাঙে, আমি আপনাকে হেল্প করব, টাকা পয়সা দেব, আপনি যেভাবে করতে চান বড় কইরা দুইজনে করি। তো আমি ওনার সাথে একদিন গিয়া দেখা করলাম, কোনো কমিটমেন্ট দিলাম না যে আমি আসবো। একদিন নাইটে গিয়া দেখা করলাম, দেখা করার পরে দেখলাম আচার আচরণ খুব ভালো, কথাবার্তা খুব সুন্দর বলে। ওনার বাসায় নিল শুক্রবারে জুম্মার নামাজের পরে, খাওয়া দাওয়া করলাম, ওনার বাইক ছিল, বাইকে ঘোরাফেরা করছি। করার পরে খুব ভালো মনে হইলো আর কি। আর আমি তখন ব্যবসাতে নতুন, আমার এত অভিজ্ঞতাও নাই ওই পার্টিদের সম্পর্কে। তো উনি বললো যে আপনি এখানে আসেন, কিছু রুম দেখাইলো, যে আমার মেশিন আছে। তো আমি বললাম আপনার মেশিনগুলো চলবে না, আমাদের এখানের কোয়ালিটি মেশিন অন্যরকম, আপনার ডাইডে ওয়াস্টেজ, এটা চলবে না। পরে ওটা বাদ, ঠিক আছে যে আপনি মেশিন আনেন। তখন কোরবানির ঈদের আগে 2-3 দিন আগে আমি কি করলাম, বাসায় বইল্লা, বাবা মা না করছিল যাইতে, তো আমি ওনাদেরকে বুঝাইলাম, বোঝানোর পরে আবার রাজি হয়েছে, আচ্ছা ঠিক আছে ভালো যদি হয় যাও, পার্টনারে করবা। তো আমি ওইখানে গেলাম,
চিটাঙে আমি গেলাম না, ঈদের 2-3 দিন আগে উনি একটা গাড়ি পাঠাইছে, যাত্রাবাড়ি হইলো, এই গাড়িটা ইলিশ মাছ নিয়ে আসছে চট্টগ্রাম থেকে। তো ইলিশ মাছ আনার পরে, ইলিশ মাছ নিয়ে আসার পরে যাওয়ার সময় আমার মালটা নিয়ে যাবে। তো উনি গাড়ির পাঠাইয়া দিছে, নাম্বার পাঠাইছে, ড্রাইভারের নাম্বার পাঠাইছে। হ্যাঁ, তো পাঠানোর পরে বলতেছে এই গাড়িতে মালগুলো উঠাইয়া দেন। তো এর মধ্যে আরেকটা মেশিন কিনছিলাম আমরা দুজনে যোগাযোগ করে, যেহেতু পার্টনারে করবো তাইলে তো বড় করে করতে হইব, বড় করে করলে আরো মেশিন লাগবো। একটা মেশিন কিনছি, উনি টাকা পাঠাইছিল আমারে, কিছু টাকা পাঠাইছিল আর কিছু আমি দিয়ে একটা মেশিন কিনছি। আর আমার আছিল 2টা মেশিন, মোট 3টা মেশিন। মালপত্র যা ছিল সবগুলা ওই যে ফোনে কথা বলা এবং একদিন দেখা করা, এইটার উপর ভিত্তি করে আমি সব মাল গাড়িতে উড়াইয়া রাত্রে 3টা বাজে ওই মাছগুলা নামায় গাড়ি আসছে, এই গাড়িতে লোড করে আর দিলাম ওনার নামে চাইরা। আর কোনো সমস্যা নাই, পাঠাই দিলাম। পাঠানোর পর আমরা বাড়িতে গেলাম, আরও স্টাফ বাউ করলাম। বাউ করার পরে আবার চিটাঙে গেলাম ঈদের পরে, 10-12 জন স্টাফ নিলাম। নেওয়ার পরে চিটাঙে গেলাম। চিটাঙে যাওয়ার পরে উনি আমাদেরকে টাকা পয়সা বলছে দিবে, তো ওই অনুযায়ী টাকা পয়সা দিতেছে। এবং ওনার ঘরে আমি যেই ব্যবসা করি এই মাল ছিল 84,000 টাকার একটা মাল ছিল, লম্বা মাল। আর বক্সের মাল ছিল কিছু, আবার মোটা মাল ছিল না, কাগজ আর বোর্ড ছিল। তো ওইগুলা মিলা প্রায় 2 লক্ষ টাকার মতো আমার একটা দিছে, মাল দিছে। তো কোনো টাকা দেয় নাই। তারপরে আবার টাকা দিল যখন যা লাগে দিতেছে। দেওয়ার পরে উনি মূল দিছে 4.5 লক্ষ টাকা দিছে, 4,50,000। আর আমার যা ছিল তো আছেই, 2.5 লাখ 2 লাখ যা ছিল আমারটা, আমি হিসাব নাই, উনি যেটা দিছে এটা হিসাব আছে। তো 4.5 লাখ টাকা দেওয়ার পরে এই আমরা শুরু করলাম, 1 মাস চালাইলাম। চালানোর পরে ভাই বৃষ্টির দিন ছিল ওই সময়, কুরবানির পর বৃষ্টি থাকে। তো বৃষ্টির সময় অনেক মাল বানাইলাম, রোদ ছিল, পরে আবার হঠাৎ বৃষ্টি আয় পরে। তো মাল বানায় অনেক মাল বানায় পালাইছি। ওই সময় আমিও বুঝতে পারি নাই, আস্তে ধীরে শুরু করার দরকার ছিল। তো হঠাৎ করে ভাই পুরা ছাদের উপরে অনেক মাল শুকাইতে দিছি। তো চিটাঙে হইলো বৃষ্টির এটা বোঝা যায় না, হঠাৎ করে বৃষ্টি আইসা পড়ে। ঢাকাতে আমি ছাদের উপরে গেলে বুঝতে পারি, অন্তত একটা অনুমান করতে পারি। আর ওইখানে এটা করার কোনো টাইম নেই। তো হঠাৎ করে বৃষ্টিতে এবং ঘরে যে মাল ছিল ওইগুলা না শুকানোর কারণে আর হইলো বৃষ্টিতে ভিজা প্রায় 1.5 লক্ষ টাকার মাল নষ্ট হয়ে গেছে একদিনের ভিতরে। তো এই মালগুলা আপনার 85 টাকা 90 টাকা কেজি বিক্রি করি, পরে 3 টাকা কেজি বিক্রি করছি। তার মানে ওয়াস্টেজ, একবারেই ওয়াস্টেজ, কোনো দাম আসে নাই। 1.5 লক্ষ টাকার মাল 5-6 হাজার টাকা বিক্রি করছি, সব নষ্ট, আরও কম। তো উনি এটা দেখা উনি মানে মানতে পারতেছে না। উনি বলতেছে এটা হয়ে গেল। আমি বলতেছি এটার উপরে তো আপনারও হাত নাই, আমারও হাত নাই। আর আমি চিটাঙে নতুন। উনি কি বলতেছে এটা বলেন? উনি বলতেছে যে এটা ভিজলো, মানে উনি আমার একটা সুট দিতেছে যে পার্টনারের ব্যবসা করব না 1 মাস পরেই। তো আমি লোকজন নিলাম, বাড়িতে সবাই জানলো যে আমি ব্যবসা শুরু করছি বড় কইরা, সবাই জানলো। মোটামুটি অনেক জানা হয়ে গেল যে শাকিল ব্যবসা দিছে, শুরু করছে। পার্টনারে হোক বা একা হোক অনেকেই জানছে। তো এখন উনি সুট দিতেছে যে মাঝে মাঝে বলে, আমি ওনার অফিসে গেলে যে ব্যবসা করবে না, হ্যাঁ, বলতেছে আপনার ব্যবসাটা আপনি করেন, আমার টাকাটা আমাকে কিভাবে দিবেন। তো এই 1-1.5 মাসের ভিতরে টাকাটা মার্কেটে ছড়ায় গেল গা। আর এই যে 1.5 লক্ষ টাকা লস হইল। প্রথম মাসে আমাদের কোনো লাভ হয় নাই বা কিছু হয়েছে, তো এটি সেটিং করতে আমাদের সময় লাগছে সবগুলা গুছাইতে। তো উনি বলতেছে আমার টাকাটা কিভাবে দিবেন, দিয়া দেন, আর না হয় আপনার ব্যবসা আপনি করেন, অথবা কত % লাভ দিবেন। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা FM এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প।
জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর তো উনি হিসাব করলো, হিসাব করে দেখলো যে মাসে 70-80 হাজার টাকা লাভ হয়। আচ্ছা, তো এই অনুযায়ী তো উনি টাকা দিছে বেশি আমার থেকে, তো উনি তো একটু পার্সেন্ট বেশি নিব। হ্যাঁ, তো ওই রকম 80,000-এ 90,000 টাকা যখন লাভ হয়, কোনো মাসে 70,000 এরকম হিসাব করলো। এটা শুধু হিসাব, লাভ তো কোনো হয় নাই। হিসাব করলো যে 200 কেজি মাল যদি প্রোডাকশন হয় 15 টাকা করে 10 টাকা করে কেজি থাকলে, এরকম হিসাব করে বলতেছে যে কত টাকা দিবেন। তা আমিও আর বুঝি নাই, আমি নিজে থেকে বইলা পালাইছি যে করবো মনে আপনারে 40,000 টাকা দিমু, বুঝছেন, 40,000 টাকা দিমু আর বাদ বাকিটা আমার। ওকে। পরে বলতেছে আর একটু বাড়ায় দিবেন, তো বাড়ানো হইল না, 40,000 টাকার মতো হইল। 40,000 টাকা ধার্য হইল। ধার্য হওয়ার পরে উনি যে হিসাব করবে, এখন যে মালগুলা লস হয়েছিল 1.5 মাসের ভিতরে, মালও লস হয়েছে, তারপরে আপনার এই আরও বিভিন্ন দিক থেকে কিছু টাকা লস হয়েছে। প্রায় আপনি 2 লক্ষ টাকা ধরতে পারেন বা কিছু কম। তো শুধু মালই নষ্ট হইল। এর মধ্যে আবার করোনার কিছু মাঝে মাঝে বন্ধ দেয়, করোনা এই সময় পুরাপুরি, তো উনি এই সময় করবে না। তো আমি বলছিলাম যে ভাই আপনারটা ব্যবসাটা আপনি করেন, হ্যাঁ আমার মুক্ত দেন। আবার আমিও ছাড়তে পারি না, লোকেরও তো একটা লোক লজ্জার ভয় আছে যে নতুন ব্যবসা দিছে আবার চাইরা দিছে। তো আমি গাড়ি নিলাম, নিলে উনি লসটা নিবে না, লস হয়েছে যে লসের দায়ভার উনি নিবে না। তো উনি ওনার সম্পূর্ণ হিসাব করে আমারে বুঝাই দিল ওই লস নাই। 4.5 লক্ষ টাকা, যে 4.5 লক্ষ এবং 50,000 টাকা বলছিল যে উনি অ্যাডভান্স দিছে, এই আমাদের যে ফ্যাক্টরি অ্যাডভান্স দিছে। তো এই 5 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসায় দিছে, আমার কাছে ডকুমেন্ট এখনো আছে। দেওয়ার পরে বলতেছে আমার 40,000 টাকা করে মাসে দিবেন। তো প্রতি মাসে 40,000 টাকা করে উনি নিয়ে যা। তো নিয়ে গেলে আমি 3-4 মাস দেওয়ার পরে দেখতাছি যে না, এখন তো করোনা বন্ধ, আবার বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে আমাদের কোনো কাজেই চলে না, মাল নষ্ট হয়ে যায়। তো ওনারা আমি বলছি যে ভাই দেখেন এরকম অবস্থা, 40,000 টাকা যদি মাসে দিই 5 লক্ষ টাকার, তাইলে তো আমার পোষাইতেছে না, তো এখন কি করা যায়। পরে বলতেছে এত কিছু বুঝি না, 40,000 টাকা কইছেন, 40,000 টাকাই দিতে হবে। উনি কিচ্ছু শুনতেও চায় না, বুঝতেও চায় না। 40,000 টাকা কইছেন তাই দিতে হবে, আর না হয় আমার টাকা দিয়া দেন। উনি খুব গরম হয়ে বলে আমার জারি টারি দিয়া বলে যে আমার টাকা আমারে দিয়া দেন এরকম। তো আমি বলতেছি টাকা কেমনে দিয়ে দিব, এখন তো মার্কেটে গেছে, এই টাকাটা আমার হাতে আসতে আরও 1 বছর লাগবো, রমজান মাসে আমার টাকা দিব। তো না, বলতেছে 40,000 টাকা লাভ দিবেন, আর না হয় আমার টাকাটা আমারে দেন। হ্যাঁ, তো আমি বলতেছি টাকাটা কেমনে দিব ভাই, দেখেন আপনি একটু সহযোগিতা করেন, কেমনে কি করা যায়। উনি কোনো কথাই শুনবে না, 40,000 টাকা করে লাভ নিব, এরকম করে 1 বছর লাভ নিছে। আচ্ছা, 40, কোনো সময় আবার আপনার 30ও নিছে, 35ও নিছে 1 বছরে। 1 বছরে পুরা 40 নেয় নাই, কোনো সময় আবার 5,000 টাকা কম নিছে। কিন্তু এই 1 বছরের ভিতরে উনি 1 বছরের ভিতরে যে আমার নিতে 35,000, তারপরে 40,000 টাকা লাভ নিল, এই সময় আমার পুরাপুরি লস, লাভ নাই। কারণ করোনায় 1 মাস যদি লকডাউন থাকে আর 1 মাসও খোলা থাকে না, এর মধ্যে আবার বৃষ্টি, ওই সময় বৃষ্টির সিজন। তো ওনারা আমি বললাম যে ভাই, উনি আবার সুদ খায় না, সুদের কথা বললে উনি সুদ খায় না। তো ব্যবসায়ীরা ছিল, ওই ডকুমেন্ট আসছিল, তখন কাতায় লেখা ছিল, কোনো ছিল না, আপনার স্টাম্প ছিল না, কাতায় লেখা ছিল যে ব্যবসার কোনো দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি হলে উভয় পক্ষ বহন করিবে, এরকম লেখা আছে। এটা কাগজে লেখা। তো উনিও জবান দিছে, আমিও জবান দিছি, এটাই সবচেয়ে বড়। হ্যাঁ, পরে আমি বলছি যে ভাই এখানে তো এটা লেখা আছে, আপনি বলছেন আছে, তো কি হয়েছে, এটা তো দুর্যোগ না। উনি বৃষ্টিরও দুর্যোগ মানে না এবং করোনা ভাইরাসকেও দুর্যোগ মানে না। পরে আমি ওনাকে করলাম যে এই আপনি তো লেখছেন খাতাতে, আমরা স্টাম্প করার জন্যই লিখছিলাম, পরে স্টাম্প আর করা হয় নাই, যে দুর্যোগের কারণে যদি কোনো ক্ষতি হয় তাহলে উভয়। আচ্ছা, বুঝতে পেরেছি আমি। কত টাকা ক্ষতি হলো আপনার ওই ওনার সঙ্গে এই কাজটা করতে গিয়ে? আমার ক্ষতি হয়েছে প্রায় 5 লক্ষ টাকার মতো ওই সময়টাতে। কত সালের ঘটনা এটা? হচ্ছে আজ থেকে আরো 7-8 মাসের ঘটনা, এবং 2 বছর ওনার সাথে আমি ছিলাম। তাহলে তো আপনার ওই সময় কি মূলধন ছিল নাকি একবারে পথে বসে যাওয়ার মতো অবস্থা? না, ওই সময় আমার মেশিনগুলা ছিল, এবং আমার যে লস হইতেছে আমি বাড়ি থেকে টাকা আনি ওই সময়,
গ্রামের আচ্ছা। থেকে টাকা আনি এবং আমি ওই যে আমাদের সমিতি আছে, বিভিন্ন সমিতি থেকে টাকাগুলা সংগ্রহ করি, কইরা যেগুলা লস হয় এগুলা কিছু, সবটা পারি না, ধরেন 2 লক্ষ টাকা লস হইলে 1 লক্ষ টাকা নিয়ে আসি। আমার একটা ধারণা ছিল যে আমি কষ্ট করে হইলেও ব্যবসাটা ধরে রাখবো, যখন সব ঝামেলা শেষ হইব তখন আমারটা আমার হয়ে যাবে। হুম। তখন ওনারে আমি বললাম যে ভাই দেখেন, আপনি তো সুদ খান না, আর আপনার সাথে সুদের কোনো কথাও না, পার্টনারে ব্যবসা। এখন পার্টনারে আপনি ঝামেলার জন্য যাইতেছেন না বা আপনার পছন্দ হইতেছে না, তো আপনি বললেন যে আমার একটা পার্সেন্ট দেন। পার্সেন্ট হিসাবে লাভের হার, এই যে এখানে লেখা আছে, আপনি চাইলে দেখবেন, এইখানে এরকম লেখা ছিল যে লাভের হার এই আপনার 50% ওনাকে দিতে হবে, 50%। সেটা ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনার এই লসটা হওয়ার পরে আপনি কি করলেন এটা জি বলেন। জি, আচ্ছা, তাইলে লাভের হার লেখা ছিল কিন্তু লাভ না হয় নাই, লস হয়েছে। লসটা তো উনি মানবেই না, লসটা আমি ভরে দিলাম, ওনার লস আমার থেকে দিলাম, আমার পকেট থেকে, এবং ওনাকে আবার লাভও দিতে হইলো। আশা করি বুঝতে পারছেন কথাটা, আমার ওনাকে লাভও দিতে হইলো এবং লসও আমাকে ভরতে হলো। ওনার যে 5 লক্ষ টাকা লেখা ছিল, ওই 5 লক্ষ ঠিকই আছে, এদিক দিয়ে যা যাইতেছে আমার যাইতেছে। তো আমি অনেকবার বলছি ওনাকে যে দেখেন ভাই এমনি তো হইতাছে না, তো উনি কোনোভাবে মানবে না। অনেক সময় ডর ভয় দেখা, ওনাদের এলাকা চিটাঙে আমি আগে কখনো যাইও নাই, শুধু 2 বার গেছি। তো উনি অনেক ডর ভয় দেখা আমার টাকাটা আমারে দিয়ে দেন। তখন আমি আস্তে আস্তে এই 1 বছর তো এমনি গেল লাভ দিয়া, পরের বছর থেকে আস্তে আস্তে ওনার টাকাগুলা দেওয়া শুরু করলাম, এই আপনার লাভের টাকাগুলা, লাভের এবং আসল দিয়ে আস্তে আস্তে কমাইতে শুরু করলাম। আরও 1 বছর লাগলো, এর মধ্যে উনি লাভ নিতেছে এইভাবেই 30,000 25,000, তখন আবার 40-এতে নাইমে আইছে, 25 30 35 এরকম। তো এরকম কইরা নিতেছে লাভ, এবং আমি আসল টাকা দেওয়া শুরু করলাম কষ্ট কইরা। এবং পার্টিদের কাছ থেকে যে টাকা পাইতাম, ওনাকে পার্টিদের কাতা আইনা একসাথে, পার্টিদেরকে আইনা মিট করে দিলাম একসাথে, যে আপনি টাকা, পার্টির টাকাগুলো আপনি নিয়ে যাবেন। তো বিভিন্ন পার্টির কাছে টাকা পাইতাম 50,000 60,000 30,000, ওনার সাথে অ্যাডজাস্ট করায় দিছি। আপনার পরিকল্পনাটা কি ছিল? আপনি এই যে ওনার কাছ থেকে আমার মুক্তি পাওয়ার পরিকল্পনা বাট ছিল। আপনি কি করবেন তারপরে মুক্তি পেয়ে? তারপরে কি করবেন? আমি একা করব, তাইলে আমার যদি ওনার ওই যে এই লসটা যেটা, এটা আমি তখন কারখানা ছোট করব, এবং আমি নিজে যদি কাজ করি। এর আগে আপনার শোরুম ছিল, মানে শোরুম বলছে কাজের জায়গা ছিল? জি জি ছিল। আচ্ছা। তখন আমি কাজও এমনি করতেছি এবং ওনারা টাকা দিতেছি। তো এক পর্যায়ে অনেক মানে হয়ে গেছে, একবারে বেশি অভাব শুরু হয়েছে। করোনাও অনেক 2 দিন পর পর লকডাউন দিতেছে, কোনো ব্যবসা বাণিজ্য একেবারেই খারাপ। তো আমি বলছি ভাই আপনি অন্তত আমার লাভের টাকাটা, আপনাকে হাতে পায়ে ধরে বলি, লাভের টাকাটা আমাকে মুক্তি দেন। আমি আপনাকে লস নিতে বলতেছি না, আপনি লাভের টাকা থেকে আমার মুক্তি দেন। উনি কোনো মতেই দিবে না। তখন আমি পার্টিদেরকে বলছি, আমি যে পার্টির কাছে টিউব বিক্রি করি, ওই পার্টির কাছে উনি আবার সুতা বিক্রি করে, তাহলে দুজনের সম্পর্ক আছে, উনি পুরানা ব্যবসায়িক। তো আমি বললাম কিছু পার্টিদেরকে যে আপনারা একটু বসে আমাদেরকে একটু মিট করায় দিয়েন, যাতে সমস্যা না হয়। উনি কোনোভাবে ওনাদেরকে নিয়ে বসবে না। তারপরে আমি করলাম, সবাইরে বললাম, বলছে বসবে। আমি বুঝতে পারছি যে আপনি লোকের সঙ্গে মিশে আপনি লস করেছেন 5 থেকে 6 লাখ টাকার মতো, আপনি বলেছেন না? জি জি। আপনি লস থেকে বের হয়ে কোন জায়গাটায় আসলেন, কি করলেন? আপনি লসের পরে কি ঘুরে দাঁড়িয়েছেন, বা কি করে ঘুরে দাঁড়িয়েছেন, নাকি লসের পর আপনার বর্তমান অবস্থাটা কি? হ্যাঁ, লসের পরে আমি ওই চিটাং তাইগা আমি আইসা পড়লাম, ওইখান থেকে আইসা পড়লাম মেশিনপত্র নিয়ে। আমি আবার আমার আগে যেখানে ব্যবসা শুরু করছি ঢাকা, এই গন্তব্যস্থানে আইসা পড়ছি। তো এখানে আমার একজন বড় ভাই আছে, এই এমনি উনি এলাকার স্থানীয় মানুষ, তো ওনার সাথে যখন নামাজ পড়তাম, তাবলিগে যাইতাম, ওই হিসাবে পরিচিত। তো ওনাকে আমি বলছি যে আমার তো কিছু টাকা লাগে, পরে উনি আমাকে 1 লক্ষ টাকা দিল। আর আমি একটা সমিতি ছিল গ্রামে, ওই সমিতি থেকে 1 লক্ষ টাকা নিলাম, 2 লক্ষ টাকা। কিছুদিন পরে উনি দিছে, আগে সমিতিতে নিয়ে আবার শুরু করলাম ব্যবসাটা। শুরু করার পরে আমি যখন চিটাং থেকে আইসা পড়লাম, উনি আবার কল দিয়ে বলতেছে উনি 1,20,000 টাকা পায় আমি যখন আইসা পড়ি ভাই, ঠিক আছে? তখন উনি বলতেছে 1,20,000 টাকা কিভাবে দিবেন। ওনার ওই যে লাভ আসলে তো দিলামই, 1,20,000 টাকা কিভাবে দিবেন। নিজে এখন কিছু করেন নাকি ওনাকে সাথে রাখছেন? না, আমি এখন একাই ব্যবসা করি। একাই ব্যবসা করেন। আপনার এই ব্যবসায়িক যেই কাজকর্ম, সেটার এখন সবকিছু মিলিয়ে এই সম্পদের মূল্য কত? এখন কত বর্তমানে টাকার জিনিস আছে আপনার কাছে? আমার জিনিস আছে 1 লক্ষ টাকা প্লাস, আর পার্টিদের কাছে আছে সব মিলে। মানে ব্যবসা কত টাকা? ব্যবসা 3 লক্ষ টাকা প্লাস আছে। 3 লক্ষ টাকা প্লাস। জি। তো আপনার এই লসটা থেকে আপনার শিক্ষাটা কি হলো? আপনার এই যে ওনার সাথে গিয়ে, বা আপনি যে আপনি প্রতারিত হলেন, বা আপনার কথা অনুযায়ী আপনার শিক্ষাটা কি এই ব্যবসায়? শিক্ষাটা হলো যে আমি বলবো যারা আজকের অনুষ্ঠান শুনতেছে,
যে আপনারা যতটুকু পারবেন নিজে করবেন এবং পার্টনারশিপে আপাতত বা বর্তমানে যে অবস্থা, হয়তো দিন দিন আরও মানুষ অনেক খারাপ হবে, আমরাও হব, তো বর্তমানে পার্টনারের ব্যবসা না করা সবচাইতে বেটার, আমি এটা মনে করি। নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। হ্যাঁ, আমাদের নিজের গ্রাম অঞ্চলে একটা বুদ্ধিতে, কথা বলে, পার্টনারশিপে বেশ ব্যবসা করা ব্যবসা না করার উৎসাহ দেওয়াটা উচিত হবে না, কারণ পৃথিবীতে অনেক বড় বড় বিজনেস পার্টনারশিপ মডেলে কাজ করেছে। বাট ঠিক আছে, কিন্তু এমন কারোর সাথে পার্টনারশিপে যাওয়া উচিত না যে মানুষটাকে আপনি ভালো করে চেনেন না, যাকে আপনি ভালো করে বোঝেন না, এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে লিখিতভাবে হওয়া উচিত। জি জি, অনেক ধন্যবাদ। আপনার খুব ক্ষুদ্র ব্যবসার একটা ক্ষুদ্র এক্সপিরিয়েন্স আপনি আজকে এখানে শেয়ার করলেন, এবং আমি মনে করি যে এটা অনেকের জন্যই খুব কাজে লাগবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মতো জীবন গল্প আমরা এখানেই শেষ করছি।